আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের পরীক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রতিবার যে কথা বলে থাকি সব ঠিকঠাক আছে কিনা, বুঝতে পারো কিনা, কথা ঠিক আছে কিনা একটু আমাকে জানাও। তো বেশিক্ষণ দেরি করব না। আচ্ছা, তোমরা আজকের এই ক্লাসটির অপেক্ষায় আসো। আজকে আশা করি বাংলা সেকেন্ড পেপারের প্রতি একটা কনফিডেন্স পাবে আজকের ক্লাসটি থেকে। তো আমাকে একটু বলো স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কি না। আর তোমাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় একটু ক্লাসটি শেয়ার করে দিবা। যদি সম্ভব হয় ক্লাসটি একটু শেয়ার করে দিবা। ওকে, ক্লাসটি একটু শেয়ার করে দিবা যেন বাকিরা ক্লাসটি করতে পারে খুব সহজে। ওকে, আচ্ছা আমরা একটু সময় নিচ্ছি। ওকে, স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকেই এখানে যুক্ত হয়েছ যে স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যদি শুনতে পাও আমি আর দেরি করতেছি না, কারণ তোমাদের সময়ের অনেক মূল্য রয়েছে। তোমরা সারাক্ষণই অপেক্ষায় থাকো। তো আমরা কয়েকটা কথা ক্লাস শুরুর পূর্বে তোমাদেরকে একটু বলি। আমি সেটা হচ্ছে, তোমরা অনেক টেনশনে থাকো যে স্যার আমাদের তো বাংলা ফার্স্ট পেপার একটু খারাপ হয়েছে, কিছু এমসিকিউতে খারাপ হয়েছে, তো বাংলা সেকেন্ড পেপারে এটার জন্য কোনো পরামর্শ আছে কিনা। তো তোমরা জানো আমি পরামর্শদাতা, তোমাদেরকে পরামর্শ দেই, অতিরিক্ত পরামর্শ দিতে থাকি। ওকে, তো দেখো বাংলা প্রথম পত্রে একটু সমস্যা তোমরা জানো সারা দেশেই হয়েছে, প্রত্যেকটা বোর্ডেই। বাংলা লিখতে গিয়ে বাংলাদেশ লিখতেছি, বাংলা। ওকে, প্রথম পত্র। তো এই বাংলা এই প্রথম পত্রে আমরা মোটামুটিভাবে কয়েকটা জিনিস সম্পর্কে ধারণা আছে আমাদের। সে জিনিসগুলো কি, যে আমরা এমসিকিউ পরীক্ষা দিয়েছি। ওকে, তো এবারে বোর্ডের নির্দেশনা অনুযায়ী বা এইবার না, প্রত্যেক বছরেই এমসিকিউতে 10 না, আমরা অনেকে ভাবি 10 পেলে আসলে পাস, আসলে না, 9 পেলে পাস, এটা ধরা হয় আর কি, 9 পেলে পাস। তো সেই ক্ষেত্রে যাদের 6, 7, 8টা এমসিকিউ হয়েছে তারাও পাশের আওতাভুক্ত ইনশাআল্লাহ। তো এই যে টেনশন করার দরকার নাই, স্যার আমার 6টা হয়েছে, আমি তো বুঝি ফেল, আমার অবস্থা খুব ভয়াবহ, আমার অবস্থা খুব খারাপ, এটা ভাবারও কোনো অবকাশ নাই। ওকে, টেনশন করে কোনো লাভ নাই, কারণ তুমি পাস ইনশাআল্লাহ। 6, 7, 8, 9 পেলে তো অবশ্যই পাস, 10 না। আজকে অনেক স্টুডেন্ট বলে স্যার আমার 9টা হয়েছে, আমি কি পাস কিনা? তুমি তো সবার আগেই পাস, 9 তো এমনিতেই পাস। ওকে, এবার আসি সিকিউর ব্যাপারটা। তো সিকিউতে আমরা অনেকে জানি 23 পাইলে পাস। ওকে, 70-এ 23 পাইলে পাস। আসলে তোমরা সেটা আসলটা জেনে নাও, আসলে 70-এ 23 পাইলে পাস না, এখানে 17 পাইলে পাস। এই ক্ষেত্রে 17, 18, 19 যারা পায় তারা পাস করে যায়, টেনশন করার কোনো কারণ নাই। স্যার এগুলো সবগুলো বিশ্বস্ত সোর্স থেকেই নেওয়া, ঠিক আছে, সবগুলো তোমাদের জন্য বলে দিচ্ছি কথাগুলো। ওকে, এইবার আমার প্রশ্ন হইল যে স্যার আমার তো সমস্যা হচ্ছে বাংলা প্রথম পত্রে আমার অবস্থা খুব খারাপ, আমার 4টা হয়েছে, স্যার আমার 6টা হয়েছে, স্যার আমার 5টা হয়েছে, এই ক্ষেত্রে আমার জন্য কোনো পরামর্শ আছে কিনা? আসলে এই ক্ষেত্রে তোমাকে বলি, বাংলার ক্ষেত্রে যেটা হয় 2টা মিলে 160 পেলেই কিন্তু A+ ধরা হয়। 2টা মিলে, একটাতে কম পাইছে একটাতে বেশি পাইছে, টোটাল 160 পেলেই তুমি কি A+ এর আওতাভুক্ত। এইবার একটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ফার্স্ট পেপার যদি তোমার খারাপ হয়, একেবারে খারাপ, অসুবিধা নাই। সেকেন্ড পেপারটা যদি তুমি ভালো করতে পারো তাহলে তুমি প্লাসের আশা করতে পারো। আবার ফার্স্ট পেপারটা তোমার মোটামুটি একটু খারাপ হয়েছে, বাট সেকেন্ড পেপার যদি একটু ভালো করতে পারো তাহলে তোমার যদি ফেল করার একটা আশঙ্কা থাকে সেটা পাস হয়ে যাবে ইনশাআল্লাহ। টেনশন করে কোনো কাজ নাই যে স্যার আমি বোধহয় ফেল করবো, আমার বোধহয় অবস্থা খারাপ। হ্যাঁ, একদম টেনশন করবে না, রিল্যাক্সে থাকবা। ওকে, একদম রিল্যাক্সে থাকবা, মোটেও টেনশন করবা না, ঠিক আছে? ওকে।
হ্যাঁ, ওকে, মোটেও টেনশন করবা না যে স্যার আমার অবস্থা খুব, স্যার আমি শেষ হয়ে গেছে। আমি ভাবছি এই কথাগুলো তোমাদেরকে বলা উচিত, আরও আগে বলা উচিত। বলার তো কোনো সময় তোমরা দাও না, তোমাদের ধৈর্য খুব কম। তোমরা সারাদিন পরীক্ষা দাও, 3 ঘন্টা ধরে পরীক্ষা দাও, MCQ 30 মিনিটে পরীক্ষা দাও, ওকে। বাট আমাদেরকে যখন প্রশ্ন সলভিং করতে দাও, তোমরা কি 2 বছর পড়াশোনা, 9, 10 2 বছর পড়াশোনা করে তোমার MCQতে দেখা যাচ্ছে তুমি কত পাও? কেউ বলে স্যার আমি 6 পাইছে পাস করবো কিনা, কেউ বলে স্যার আমি 7 পাইছে পাস করবো কিনা, কেউ বলে স্যার আমি 8 পাইছে পাস করবো কিনা, কেউ বলে আমি 10 পাইছে পাস করবো কিনা। আর আমাদেরকে প্রশ্ন সলভিং করতে দাও, তোমরা প্রশ্নগুলো পাঠাও একটু। আমরা তো 2-1টা ভুল করলে, যেমন আজকে ঢাকা বোর্ডের প্রশ্ন আমি সলভিং করতে গিয়ে 3টা প্রশ্ন ভুল করছি। কয়টা প্রশ্ন ভুল করছি? 3টা। এই 3টা প্রশ্ন যখন আমার ভুল হয়ে গেছে, ভুল হওয়ার কারণে কয়েকজনের দেখলাম একটু এলোমেলো কমেন্ট, স্যারে ভুল দেয়, স্যারে ভুল আনসার দিচ্ছে। আরে বাবা, 3টা প্রশ্ন তো ভুল হবেই। আমি তো তোমাদের মধ্যে তো পড়াশোনা করি নাই, হ্যাঁ। আর তোমরা কি করো, আরেকজনের সাথে কম্পেয়ার করো, অমুকে ভুল দেয় না, আরে সে যে ভুল দেয় না তুমি কিভাবে বুঝছো? হ্যাঁ, এটা তো ভুল হবেই, স্বাভাবিক। তোমাদের তো ভুল হচ্ছে, তুমি 2 বছর পড়াশোনা করে তোমার হচ্ছে 9টা 8টা, আর আমি পড়াশোনাই করি নাই, আমি সেইটা বাদে আমি প্রশ্ন সলভিং করছি, আমার 3টা ভুল হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। 30টার মধ্যে 27টা হচ্ছে, সমস্যা কোথায়? তো তোমরা আসলে এটাকে পজিটিভভাবে সব কিছুই দেখতে হবে, ওকে। এইবার আমরা বলে চলে যাচ্ছি আমাদের মেইন যে বিষয়টাতে, আর আমরা প্রশ্ন সলভিং দিব না, আর ভাগ্য ভালো তো সব পেয়ে গেছো, আর দরকার কি। আচ্ছা, তো বাংলা প্রথম পত্রের এই ব্যাপারটা বুঝে গেছো, খারাপ হয়েছে অসুবিধা না, ওটা টেনশন বাদ। সেকেন্ড পেপারে এখন ভালো করতে হবে। এখন সেকেন্ড পেপার ভালো করার একটা টেকনিক হচ্ছে আসলে রিটেনটা ভালো অবশ্যই হবে। রিটেন তো 70-এ, আমরা এমনও দেখছি অনেক স্টুডেন্ট রিটেনে 70-এ পেয়ে যাচ্ছে, ওকে। অনুচ্ছেদ আসতেছে একদম আনকমন অনুচ্ছেদ, ওকে। আনকমন অনুচ্ছেদ থাকুক, অসুবিধা কি? তুমি তো বানাই লিখতে হবে। আরে বাবা, এটি পড়ে না, এগুলা এভাবে পড়ে না, লাইন বাই লাইন। আপনারা তো ভাবেন না রে, মনে হয় আমি এখানে আকারের জায়গায় রশ্মিকে দিয়ে দিয়েছি, মনে বসে বসে পড়বো, পড়ার সময় কই। এই জন্য বলি অনুচ্ছেদ আসছে, একদম আসছে রক্তদান। রক্তদান তো কখনো তুমি পড়ো নাই, এটা চলে আসছে। আসলো জুলাই গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থান তো তুমি পড়ো নাই, এটা চলে আসছে সিলেবাসের বাহিরে, ওকে। তো আসছে, অসুবিধা কোথায়? টেনশন করার তো কোনো কারণ নাই। এইটা নিয়ে তুমি আন্দাজি না তো, আবার এটা নিয়ে তুমি চিন্তা করে বানিয়ে লিখবা, দেখবা 2 পেজ হয়ে গেছে, ওকে। অনুচ্ছেদ 2 পেজের বেশি লিখবা না, ওকে। 2 পেজ, অর্থাৎ এই পেজ এবং এই পেজ মিলিয়ে 2 পেজের বেশি অনুচ্ছেদ তুমি লিখবা না, ঠিক আছে। 2 পেজ, যদি কেউ লিখতে চাও 3 পেজ লিখতে পারো, তাহলে ফুল মার্কটা পাবে। এগুলো অনুচ্ছেদের কথা, অনুচ্ছেদ বিষয়। আমি তোমাদেরকে আমাদের আজকে রিটেনের যে সাজেশনটা, আচ্ছা, এইদিকে আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে 70 মার্ক। এই 70-এর মধ্যে অ্যাটলিস্ট তোমরা যদি সবগুলোতে টাচ করো, লিখো, খাতা ভরে ভরে যদি লিখো, তাহলে ইনশাল্লাহ তুমি একদম খুব দুর্বল মানের স্টুডেন্ট, তুমি লিখতে পারছো, তুমি 50 আশা করতেই পারো ইনশাল্লাহ। ওখানে তো অবশ্যই দিবেই, এখানে কোনো বন্দুকের গুলি মিস হতে পারে, বাট তোমার মার্ক কাটার কোনো সুযোগ থাকবে না, ওকে। এটা অবশ্যই দিবেই যদি একদম নিম্নমানের স্টুডেন্ট হয়ে থাকো, লিখছো। আর তোমরা যারা ভালো স্টুডেন্ট, তোমরা লিখলে এখানে 70-এ পেতে পারো। আর MCQতে স্যার কত, 70 হলে MCQতে কত, 10 পেলে অবশ্যই প্লাস। আর তোমাদের MCQ বাংলা সেকেন্ড পেপারের MCQ পড়ে স্টুডেন্ট এবার কান্নাকাটি করতে করতে বের হয়, কেন? ওই সেকেন্ড পেপার কোথা থেকে আসে, পড়ে না। আসলে যদি সেকেন্ড পেপারের মেইন বই থেকে যদি পড়ো, তাহলে সেখান থেকেই দেখবে মেজরিটি% MCQ আসে। আর তোমাদেরকে আমরা একদম অভ্যাস খারাপ করে ফেলছি, কিছু সিলেক্টেড MCQ দিয়ে দেই, এই জন্য ওখান থেকে কমন খুব কম পড়ে। এরপরে আমাদের গালিগালাজ করে যে স্যার আসে না, এখান থেকে আসে না, সেখান থেকে আসে না। সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে মেইন বই। মেইন বইটা যদি একবার পড়তে পারো, পড়ে বুঝতে পারো, তাহলে ইনশাল্লাহ সেখান থেকে ভিতর থেকে MCQগুলো দেওয়া হয়। তো আমরা সিলেক্টেডগুলো পড়ি, ভাগ্য ভালো হলে আসে, ভাগ্য খারাপ হলে আসে না। এটা আমাদেরকে আবার দোষারোপ করা হয় যে স্যার আপনারা দিচ্ছেন, এখান থেকে আসে নাই। সেটা আমাদের ভাগ্যের উপরে ডিপেন্ড করে, হ্যাঁ, ওকে। তো এবার আমরা চেষ্টা করব কি, এখানে রিটেনটাতে সবচেয়ে বেশি ফোকাস করার, ওকে। কমন আসে নাই, টেনশন করার কোনো কারণ নাই। আমি ওই আলোকে একটু বানিয়ে লেখার চেষ্টা করব। খাতা খালি রাখবো না যে স্যার আপনি এগুলো দিচ্ছেন, এখান থেকে আসেন নাই, কোনো সমস্যা নাই। তুমি বানিয়ে লেখার চেষ্টা করবা চিন্তা করে। এটা তো আর ইংলিশ না যে স্যার আমি সেন্টেন্স মেকিং করতে পারি না, সেন্টেন্সের পাশে কি বসাতে হবে সেটা আমি জানি না, সাবজেক্টের পরে কোন ভার্ব বসাবো সেটাও আমি জানি না। বাট একটু তোমাকে চিন্তা করে একটু বানিয়ে লিখতে হবে,
ওকে, এবার আমি আমার চলে যাচ্ছি যে সাজেশনটি সেটার মধ্যে। দেখো আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দিছি যে এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন 2025। তো এই যে আমি তোমাদেরকে দিলাম 21-এর বইমেলা, দেখো যেগুলোতে স্টার চিহ্ন এগুলো একটু ভালো করে তুমি পড়বা, যেগুলোতে স্টার চিহ্ন করা এগুলো একটু তুমি পড়ে নিবা। ওকে আচ্ছা, ওকে, যেগুলোতে স্টার চিহ্ন সেগুলো একটু ভালো করে পড়বা, যদি সময় থাকে অবশ্যই এগুলো একটু ভালো করে পড়ে নিবা। ওকে, যেমন এই যে 21-এ বইমেলা এটা একটু ভালো করে দেখবা, এরপরে দেখবা ইন্টারনেট বা কম্পিউটার এগুলো ভালো করে দেখে নিবা। আমি যেগুলোতে নির্দেশনা দিচ্ছি, অনেকে বলবো যে স্যার এতগুলা, আসলে এতগুলো তো না। এই যে সময়টা আছে তুমি যদি একদিনে একটা করে টপিক পড়ো তাহলে এগুলো আসলে কিছু না। আর বাংলা সেকেন্ড পেপারে অনুচ্ছেদ অনেক, বইগুলো তো আসবেই, মেইন বইগুলো একটু ভালো করে পড়বা, মেইন বই থেকে আসে, যদি ভাগ্য খারাপ হয় তাহলে বাহির থেকে আসে। ওকে, আমি চাই না তোমাদের ভাগ্য যেন না খারাপ হয়। ওকে, এরপর একটা একটু খেয়াল করে দেখো, এবার একটু খেয়াল করে দেখো যানজট, তোমরা জানো যানজট থেকে প্রায় পরীক্ষাতে আসে পরিবেশ দূষণ, নারী শিক্ষা। এইবার এখান থেকে আসবে 100%। এর কোন বোর্ডে আসে, এটা আমরা জানি না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, এটা একই কথা। শহীদ দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ওকে, এখান থেকে কোন বোর্ডে আসে সেটা আমরা জানা নাই, একটা প্রশ্ন এখান থেকে আসবেই। ওকে, এরপরে দেখো বই পড়া, বইমেলা, ওকে, গ্রন্থাগার, এগুলো একটু দেখে নিবা। এরপরে রয়েছে সুন্দরবন, তোমরা জানো এগুলো তোমাদের বইয়ের পড়া, এগুলা কথা আমি বানিয়ে বলতেছি না, এগুলো তোমাদের বই থেকে দেওয়া। ওকে, এগুলো তোমাদের বই থেকে দেওয়া, শুধু অতিরিক্ত যেটা জাতীয় পতাকা একটু পড়বা, অতিথি পাখি পড়বা। ওকে, এই যে আমি অতিরিক্ত হিসেবে তোমাদেরকে জুলাই গণ অভ্যুত্থান বা কোটা আন্দোলন দিলাম। এখন তোমরা বলবা স্যার এমনি তো পড়ি না, 18টা দিচ্ছেন, এতগুলা কেমনে পড়বো? এটা আগেই পড়া, যে তোমাদের যারা আর্টস থেকে পড়ছো তোমাদের দেখো পৌরনীতির পরে আর কারো পরীক্ষা ছিল না, হ্যাঁ, অর্থনীতির পরে আর পরীক্ষা ছিল না, তো তোমরা অবশ্যই সময় অনেক পাইছো এগুলো সবগুলো পড়ার। যেহেতু তোমার বাংলা ফার্স্ট পেপারে খারাপ হয়েছে, বাংলা সেকেন্ড পেপারে কোনোভাবে রিস্ক নেওয়া যাবে না, এজন্য সবচেয়ে বেশি পড়তে হবে। আমি তো কম দিছি, এরপরও আমি রিস্কে থাকি পরীক্ষাতে আসবে কি আসবে না। ওকে, এজন্য বলি বাংলা সেকেন্ড পেপারটাকে সবচেয়ে বেশি একটু প্রায়োরিটি দিবা। তোমার যেহেতু বাংলা ফার্স্ট পেপারটা খারাপ হয়েছে, বাংলা সেকেন্ড পেপারে বেশি প্রায়োরিটি দিলে বাংলা সেকেন্ড পেপারে তোমার এই প্লাস চলে আসবে, দুই মিলে দেখবা তোমার এই প্লাস চলে আসছে। ওকে, তাইলে আমরা বুঝলাম একটি শীতের সকালে এখানে আছে, এগুলো হচ্ছে অনুচ্ছেদ, ভালো করে পড়ে নিবা। এরপরে একটু দেখি আমি সারাংশ। তো সারাংশের কথাটা একটু বলি, সারাংশ এবং সারমর্ম এখানে দুইটা জিনিস আছে, তুমি কোনটা দিবা একটু চালাকি করতে হবে। তুমি যদি যে স্যার আমি সারমর্ম ভালো পড়ি, তাহলে যত সারমর্ম আছে সবগুলা পড়ো, সারাংশ আর পড়ার দরকার নাই, তাহলে তোমার সময়টাকে সেভ হবে। তুমি যদি বলো যে স্যার আমি সারাংশ থেকে লিখতে পারবো, তাহলে শুধু সারাংশই পড়ো, সারমর্ম পড়ার দরকার নাই, যে কোনো একদিকে ফোকাস করো, হয় সারাংশ নয় সারমর্ম, কারণ দুইটা থেকে একটা তোমাকে দিতে হবে, সারাংশ থেকে বা সারমর্ম থেকে একটা তোমাকে দিতে হবে। তাই এই গেল তোমার সারাংশ এবং সারমর্মের বিষয়টা। দেখো এগুলো আমি দিয়ে দিছি তোমাদেরকে, একটু দেখে নিবা, বুঝে নিবা। আচ্ছা, এরপরে আসি আমরা সারমর্মের ব্যাপারটা তো বললামই, দন্য যদি আসে, কোথায় স্বর্গ কোথায় নরক, এটা প্রায় পরীক্ষাতে এসে থাকে। ওকে, এই সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, এটাও আসে। বসুমতী তুমি কেন এত কৃপণা, এইটাও পরীক্ষাতে প্রায় পরীক্ষাতে এটা এসে থাকে। ওকে, তা আমি এগুলো নিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, তোমাদেরকে যা সেটা দেখাচ্ছি। এখানে 8টা রয়েছে, এই 8টা তোমরা একটু ভালো করে পড়ে নিবা। স্যার এখানে যে শুধু যে 8টা আছে তা না, তোমাদের আবার কিছু গাইড বইয়ের মধ্যে, ওকে, বাংলা ফার্স্ট অ্যান্ড বাংলা সেকেন্ড পেপার দুইটা মিলিয়ে কি এমসিকিউতে পাস দিবে? বাংলা সেকেন্ড পেপার, আচ্ছা শোনো একটা কথা তোমাদেরকে বলি, এইবার একটু সিক্রেট একটা কথা বলি, সেটা হচ্ছে সিক্রেট কথাটা একটু বলে দিই, সেটা হচ্ছে এই বলতেছি। ওকে, যদি কোনো স্টুডেন্ট দেখো রিটেনে লিখিত পরীক্ষাতে 70-এর মধ্যে সে 50 পেয়েছে, কত পেয়েছে? 50। ওকে, আমরা জানি 33-এ টোটাল স্টুডেন্ট পাস, 33-এ পাস, তো সে পাইছে কত? 70-এ 50 পাইছে, আর এমসিকিউতে পাইছে মাত্র 5, তাহলে কত হয়েছে? 55। কত হয়েছে? 55। তুমি কি মনে করছো যে স্টুডেন্টটারে ফেল করাই দিব? হ্যাঁ, মনে করছো এটা ফেল করাই দিব? না,
এর ইনশাল্লাহ পাশ করিয়ে দেওয়া হবে। এটা নিয়ে তোমাদেরকে আমি এত কথা বলতে চাচ্ছি না, তারপরে বলতে হচ্ছে। টেনশন করবো না, লিখিত ভালো হইলে এমসিকিউতে কোনো আটকায় না স্টুডেন্ট। ওকে, এবার আসি আমরা পরে চলে যাচ্ছি। এরপর আছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ কবিতা থেকে, দেখো কবিতা থেকে কিন্তু ভাব সম্প্রসারণ রয়েছে। তুমি যদি বলো স্যার আমি কবিতা থেকে পড়বো না, আমি গদ্য রিলেটেডগুলো পড়বো, তাও পড়তে পারো। দুইটা অংশ, একটা হচ্ছে স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। হ্যাঁ, ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো একখানা রুটি। গন্তগত বিদ্যা পরহেস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। এরপর অন্যায় যে করে আর অন্যায় যে সহায়তা অভিজ্ঞতা তৃণসম দহে। মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা মিটি কি আশা। হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার পরের অনিষ্ট চিন্তা করে, অনিষ্ট বীজ বপন করে সে বপন। ওকে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এবার সে ভাব সম্প্রসারণ, এই যে গদ্যাংশের কথাটা বললাম, এই যে গদ্যাংশ অংশ এখানে প্রায় 10টার মতো রয়েছে, 11টার মতো রয়েছে। এগুলো যদি তোমরা পড়তে পারো ইনশাল্লাহ আমি বুঝতে পারি যে এগুলো থেকেই কমন পড়ার পসিবিলিটি রয়েছে। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। এখন আমি এখানে বানানটা ভুল লিখছি, মাদ্দা মধ্যে হবে। ওকে, এই যে এইটা না এসে পরীক্ষাতে আসতে পারে কীর্তিমানের মৃত্যু নাই। এখন তোমরা বলবো স্যার আপনি তো এখানে কীর্তিমানের মৃত্যু নাই এটা তো দেন নাই, আপনি লিখছেন কি মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। তো এইটা আপনি লিখছেন, বাট আমাদের পরীক্ষাতে তো আসলো কীর্তিমানের মৃত্যু নাই, কথা তো একটাই। ওকে, মানুষ তার বয়সের মধ্যে নয়, মানে মানুষ কর্মের মধ্যেই বেঁচে থাকে। অর্থাৎ কীর্তিমান যে ব্যক্তি, যে বিনা অনেক কাজ করে গেছে, তার কোনো মৃত্যু নাই, তার কাজের মধ্য দিয়ে সে বেঁচে আছে। তাহলে এইটা তো একই কথা। এরপরে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। দুর্জন মানে জ্ঞানী ব্যক্তি বা টিচার বা শিক্ষক, যদি সে বিদ্বানও হয় তাও সে কি পরিত্যাজ্য, যদি সে দুর্জন হয়। বিদ্বান যদি দুর্জন হয়, দুর্জন মানে খারাপ। ওকে, এবার আসি আত্মশক্তি অর্জনে শিক্ষার মূল উদ্দেশ্য। চরিত্র মানুষের অমূল্য সম্পদ, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায় বা দুর্নীতি জাতীয় জীবনের অভিশাপ। ভোগে নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ, কীর্তিমানের মৃত্যু। এই দেখো এইটা আবার এখানে, মানে এইটা কিন্তু একই। দেখছো তুমি এটা পড়া মানে এটা পড়া, এটা পড়া মানে এটা পড়া, সেম কথা। খেয়াল করে দেখো। ওকে, এটা আমি ভুলে ডাবল করে ফেলছি। আচ্ছা, এরপরে একটু দেখো, স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন। পাপীকে নয় পাপকেই ঘৃণা করো, দুঃখের মতো এত বড় পরশ পাথর আর নাই। এগুলো একটু ভালো করে পড়বা। এই গেল তোমাদের একটা চিন্তা ভাবনা। ওকে, তারপরে দেখো চিঠিপত্র, ব্যক্তিগত পত্র। এসএসসি পরীক্ষার পর অবসর সময় কিভাবে কাটাবে এটা নিয়ে পড়বা। সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুর কাছে একটা পত্র। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা, তোমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখা। ছাত্র জীবনের শিক্ষা সফরের উপকারিতা, এটা হলো ব্যক্তিগত। ওকে, ব্যক্তিগত বলতে চিঠি আর কি। ওকে, তো এটা একটু চোখ ভুলাইবা। এখান থেকে যে আসলে কমন বেশি তা না, কমন বেশি হচ্ছে আবেদনপত্র থেকে। তো আমরা সেখানে একটু চলে যাচ্ছি, এগুলো একটু চোখ ভুলাইবা সময় পেলে। এরপরে দেখো সংবাদপত্র প্রকাশের জন্য সড়ক দুর্ঘটনার প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি চিঠি। তোমার এলাকায় একটি গ্রন্থাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে সংবাদপত্র প্রকাশের জন্য একটি পত্র লেখা। বৃক্ষরোপণের সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রের প্রকাশের জন্য একটা পত্র লেখা। এরপরে তোমার এলাকায় রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে একটি পত্র লেখা। এগুলো আজকে রাতে তোমার যদি সে আগ্রহ থাকে, আজকে রাতেই কিন্তু শেষ করতে পারবা। আরেকটা কথা বলি, ম্যাথের ক্ষেত্রে একটা কথা আমি তোমাদেরকে বলি, ম্যাথের যেটা আমি জানলাম তোমাদেরকে একটু বলে দিই, না বললে বলবা স্যার আমাদেরকে কিছুই বলে না, এমনি অনেকে চলে যাচ্ছে। আইসিটি এমসিকিউতে যদি কারো 5টা হয় তাও সে পাস। ওকে, আইসিটি এমসিকিউ যদি কেউ 5টা হয় কাও পাস, 6টা হলে পাস, 7টা হলে পাস, 8টা হলে আরও আগে পাস। ওকে, বলে দিয়ে দিলাম, পরে রেজাল্ট দিলে মিলিয়ে নিও। এরপর আমার গালিগালাজ করিও যে স্যার আপনি মিথ্যা কথা বলছেন। ওকে, গালিগালাজ করিও। এমনিতেই তোমাদেরকে কিছু দিতে একটু দেরি হইলেই গালি শুরু। তোমরা তো স্টুডেন্ট মানুষ, গালির দোকান দিয়ে বসছো। টিচারদেরকে কাছে চাও, স্যার যদি দিতে, যেমন আজকে কোন বোর্ডের প্রশ্ন দিতে একটু দেরি হয়েছে আর একটা ফোলা একটা গালি দিস, আমি তার ব্লক করে দিস।
কারণ আমি আর তারে মানে ইয়ে করতে পারতেছি না, তার গালি এত জঘন্য ছিল। এত মোটিভেশন করি, এত কিছু করি, ফ্রিতে দেই, সাজেশন দেই, এইবারে তোমাদের পরীক্ষা মনে হচ্ছে আমার পরীক্ষা। বারবার রুটিনের দিকে তাকাই, কালকে কি পরীক্ষা বা কবে পরীক্ষা, এই সময় কি পড়া উচিত, কোনটা পড়া উচিত, তোমাদেরকে সাজেশন তৈরি করে দেওয়া, কিভাবে পরীক্ষা, প্রস্তুতিমূলক পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করা, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমি প্রতিদান পাচ্ছি এগুলো। এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে আসলে আমার প্রতিদানগুলো এইভাবে পাবো। হ্যাঁ, আমি কি তোমাদের কাছে কোনো বিনিময়ে কিছু চাইছি? কিছুই তো চাইনি। তোমাদের কাছে আমার একটাই চাওয়া, একটা ভালো রেজাল্ট। এই ছাড়া তো আমার কিছু চাওয়ার নেই, যেটা আমার এবং তোমাদের অভিভাবকের একই চাওয়া, তোমাদের শিক্ষকদের একই চাওয়া, তাই না? তা আমি হয়তো থার্ড পার্সন ব্যক্তি, হ্যাঁ, আমি হয়তো একটু বেশি চেয়ে ফেলতেছি তোমাদের কাছ থেকে, বলবা স্যার আপনি চাওয়ার কে, কিন্তু তারপরে আমি চেষ্টা করতেছি তোমাদের ভালো একটা কিছু হোক, ভালো কিছু করো, হ্যাঁ, যেন ভালো কিছু করে ভবিষ্যতে একদিন হলো আমার কথা বলবা, আমি সেটাই চাচ্ছিলাম। বাট বিনিময়ে এখন অনেক কিছুই পাচ্ছি প্রতিদান হিসাবে। ওকে, তো যাই হোক, এগুলো কষ্ট লাগে, দুঃখ লাগে। আচ্ছা, এবার আসি আমি, তারপরে চলে যাচ্ছি। দেখো প্রতিবেদনগুলো, প্রতিবেদন আসলে এটা আবেদনপত্র না, এটা হলো প্রতিবেদন। ওকে ওকে, প্রতিবেদন। দেখো, নবীন বরণ ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন, এগুলো পরীক্ষাতে আসে এই জাতীয়। তো নবীন বরণ এবং বিদায় সম্বোধনা অনুষ্ঠান সম্পর্কে একটা সংবাদপত্রের প্রতিবেদন তৈরি করতে হবে। এটা কিন্তু প্রাতিষ্ঠানিক প্রতিবেদন না, এটা সংবাদ প্রতিবেদন। ওকে, প্রতিবেদন একটা প্রাতিষ্ঠানিক, একটা সংবাদ প্রতিবেদন, এর মধ্যে পার্থক্য আছে কিন্তু। ওকে, এরপরে দেখো, বিদ্যালয় শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা ও বিজয় দিবস উপলক্ষে একটা প্রতিবেদন। ওকে, এই যে বিদ্যালয় সংক্রান্ত যেটা, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। ওকে, যানজট সমস্যার উপর একটি প্রতিবেদন, এটা হলো সংবাদপত্রের প্রতিবেদন। ওকে, দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির কারণ প্রতিকার, এগুলা পরীক্ষাতে আসে। ওকে, এগুলো আসে, সড়ক দুর্ঘটনা এগুলো আসে। দেখো, আমি যেগুলো দাগাই দিই এগুলো একটু পড়ে ফেলবা, যেগুলো দাগাই দিচ্ছি সেগুলো একটু পড়ে ফেলবা। যেমন সম্পত্তি সড়ক দুর্ঘটনা সম্পর্কে এটা পড়বা, এটা পড়বা, দ্রব্যমূল্য সম্পর্কে পড়বা, যানজট সমস্যা সম্পর্কে পড়বা। ওকে, আচ্ছা, এইটা এবং এইটা কিন্তু একই কিন্তু এটা একই। হ্যাঁ, ওকে, এরপরে খাদ্য ভেজাল। ওকে, বন্যায় ক্ষতিগ্রস্ত জনজীবনে বিবরণ দিয়ে দৈনিক পত্রিকা, এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা 100%। ওকে, কারণ সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি বা এর আগে আমরা দেখেছি যে ফেনী অঞ্চলে বন্যায় অনেক সমস্যা হয়েছে, তোমরা জানো, ওইটার উপরেও কোনো বোর্ডে প্রশ্ন করতে পারে। ওকে, বন্যার সমস্যা নিয়ে একটা সংবাদপত্রের প্রতিবেদন, তার মানে এই যেগুলো আমি দাগাইতেছি এগুলো অনেক বেশি কমন, এগুলো একটু পড়ে ফেলবা। ওকে, এরপরে আমি চলে যাচ্ছি, তারপরে পরীক্ষার পরে তো তোমরা সবাই আমাকে ভুলে যাবে, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকবে, তখন আর অভিসার নামে পৃথিবীতে একটা লোক ছিল তার আর প্রয়োজন পড়বে না তোমাদের। এটা পড়বা। আর হ্যাঁ, মাদকাসক্তির সুফল এবং কুফল, সুফল তো আর নাই, কুফলগুলো পড়বা আর কি। আচ্ছা, অভিসারে কি আর মনে রাখবা? স্মৃতির পাতায় কি আর অভিসার নামে কেউ আছে, সেটা কি মনে রাখবা? ও, গণিতের ব্যাপারে একটা কথা বলতে চাইছিলাম, সেটা আমি ভুলে গেছি, সেটা হচ্ছে গণিতের, হ্যাঁ, এটা একটু এইদিকে একটু বলি। হ্যাঁ, তোমরা আমাকে আবার বলবা যে স্যার আপনি তো ভুলে যান, আসলে ভুলে যাই। ওকে, গণিতের ব্যাপারে একটা কথা হচ্ছে, ম্যাথে তোমরা জানো তোমাদের ম্যাথ অনেক খারাপ হয়েছে, তাই না? ম্যাথে যারা যে ম্যাথগুলো লিখছে, উত্তর হয় নাই, আনসার হয় নাই, আনসার হবে 30, কিন্তু তোমার আনসার হয়েছে 20। দেখো, আনসার কিন্তু হয় নাই, বাট উপর থেকে করতে 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 এই জায়গাতে তুমি হয়তো প্লাসকে মাইনাস করে ফেলছো, মাইনাসকে প্লাস করে ফেলছো, ভুলটা তুমি এখানে করছো, বাট তোমার এই জন্য উত্তরটা মিলে নাই, কিন্তু তোমার এইটুকু পর্যন্ত হয়েছে। কিন্তু একটা ম্যাথে ধরলাম এটা ঘতে, এটা যদি ঘতে হয় তো এটা মার্ক কত? 4 মার্ক, কিন্তু তোমাকে এখানে 2 মার্ক দিয়ে দিবে। ঠিক আছে, কত দিবে? 2 দিয়ে দিবে, কিন্তু কারণ তোমার এইটুকু পর্যন্ত হয়েছে। তো ম্যাথে যতটুকু হয় অতটুকু মার্ক পাবে তোমরা, ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো। ম্যাথে যতটুকু পর্যন্ত হয়েছে অতটুকু তুমি মার্ক পাবে। এইবার এমন স্টুডেন্ট দেখা গেছে কি উপরে অনেক টিচাররা কি করে, শুধু উত্তর হয়েছে কিনা এটা দেখে। ওকে, উত্তর যদি না হয় তাহলে সে কতটুকু পর্যন্ত করছে অতটুকু পর্যন্ত হিসাব করে তাকে মার্ক দেয়। ওকে, তো এমন দেখা গেছে সে শুরুতে মানে ঠিক রেখে সে মাঝখান দিয়ে ভুল করে আবার শেষের দিকে ঠিক রাখছে, তাও সে 2 পাইছে। ওকে, সে 2 পাইছে।
তো এই জন্য টেনশন করবে না। যদি তোমাদের হয় হালকা টাচ করছো, ভুল হয়েছে, আবার শুধরাইছো, কোনো সমস্যা নাই। ম্যাথে মোটামুটি টাচ করলে মার্ক। আবার কিছু ম্যাথ আছে যেটা ভুল, প্রশ্নেই ভুল, সেটা তুমি হয় নাই, হালকাটিও টাচ করছো, সেখানে 10-এ 10 ফুল 10-এ 10। একের মানে যেটা ক, সেই কর সাথে তো তোমার উদ্দীপকের সাথে মিল থাকবে। তো উদ্দীপকের ভুল, তাহলে তোমার ক নাম্বারটারও আনসার যারা করবে সেটাও ভুল হবে, ক্ষয়ের আনসারটাও ভুল হবে, ঘয়ের আনসারটাও ভুল হবে। সবগুলো যারা টাচ করবে তারা মার্ক পাবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এই জিনিসটা আমি তোমাদেরকে বলে দিলাম। এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল তোমাদের জন্য। হ্যাঁ, এটা ইনশাল্লাহ স্যার এটা সম্পর্কে ধারণা পেয়েছি, এবং ইভেন কি স্যার নিজ চোখে ওটা দেখেছি। যারা খাতা কাটে তারা এইটাই বলেছে, এইটাই তার জন্য নির্দেশনা ছিল আর কি। ওকে, যতটুকু হয়েছে অতটুকুতে তুমি মার্ক পাইবা, তার টেনশন করার কোনো কারণ নেই। এখন শুধু চিল করতে থাকবা, বাংলার জন্য একটু ভালো করে পড়তে থাকো, ঠিক আছে? বাংলার জন্য ভালো করে পড়তে থাকো। আচ্ছা স্যার, আপনাকে কোনোদিন ভোলা যাবে না। আমাদের পরীক্ষায় যদি ভালোভাবে পাশ করি তাহলে আপনার অবদান অনস্বীকার্য। ধন্যবাদ, মনে রাখবা ইনশাল্লাহ। আর তোমাদেরকে একটু বলে দিই, আমি ক্লাসে একটা কথা বলে দিচ্ছি, এটা তোমাদের সময়টা নষ্ট করতেছি, কারণ আমার এইদিকে আরও পড়া আছে। ওকে, এইদিকে আমার আরও পড়া আছে, আমি পড়াটা আগে শেষ করতেছি, তারপরে তোমাদের সময় নষ্ট করতেছি। ওকে, এটা একটু পড়বা। বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ দিয়ে প্রতিবেদন, এই 12টা প্রতিবেদন থেকে একটা আসবে, এই প্রতিবেদনটা নিশ্চিত। ওকে, এবার সে প্রবন্ধ রচনা যে সময়টা আছে, এই যে সময়টায় 17টা প্রবন্ধ তুমি রচনা মুখস্থ করতে হবে। 17টা বলতে কি আসলে এখান থেকে তো 3টা আসবেই, এই যে 1 থেকে 17 পর্যন্ত থেকে তো 3টা আসবেই। ওকে, তো 3টা না আসুক, একটা আসলে তো কমন। ওকে, একটা না আসুক, 2টা আসে, 3টা থাকেই তোমাদের রচনা, একটা তো থাকে না, 3টা থাকে। তো এখান থেকে তুমি 17টা পড়লে অবশ্যই তো একটা না একটা আসবেই, তার মানে আনকমনের কিছু নেই। অবশ্যই এগুলো একটু পড়ে ফেলবা। হ্যাঁ, এই যে বিজ্ঞান নিয়ে যেগুলো আসছে, এই যে মানব কল্যাণে বিজ্ঞান, এই বিজ্ঞান হতে পারে কৃষিকাজে বিজ্ঞান, হতে পারে চিকিৎসা কাজে বিজ্ঞান, যেই হোক বিজ্ঞান নিয়ে একটু আলোচনা করবা। স্বদেশপ্রেমটা পড়বা, অধ্যাবসায় পড়বা, শ্রমের মর্যাদা পড়বা। আর সবচেয়ে যেগুলো পড়তেই হবে, মানে যেগুলো আসেই আসে, সেগুলোর মধ্যে হচ্ছে ষড়ঋতুর বাংলাদেশ সম্পর্কে আসে, ষড়ঋতুর বাংলাদেশ আসে, বাংলাদেশের পর্যটন শিল্প আসে, অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ, তারপরে হচ্ছে তোমার বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক দুর্যোগ, 1, 2, 3, 4, এই 5টা কেন এই 5টা দিচ্ছে? 5টা একটু গুরুত্বপূর্ণ, এই জন্য বেশি দিলাম আর কি 5টা। ওকে, এমডি সিয়াম বলতেছে যে স্যার আপনি আমাদের জন্য অনেক করেছেন এবং আমাদের অনেক অনুপ্রেরণা দিয়েছেন। আপনার প্রতিটি কথা যেন সত্যি হয়, আপনাকে কখনো বলা সম্ভব না। আপনি আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ অবশ্যই মন থেকে দোয়া করি তোমাদের জন্য। এ বলতেছে 8টা এমসিকিউ হয়েছে। আরে অসুবিধা কি, 8টা এমসিকিউ হচ্ছে, 9টা এমসিকিউ হইলে তো পাস। বললাম তো 6টা 7টা 8টা যাদের হয়েছে তারা পাস। আচ্ছা, তো ক্লাস যদি ভালো লাগে এবার একটু অতিরিক্ত কথা বলি। রচনা দেওয়া শেষ, এবার একটু অতিরিক্ত কথা বলি। অতিরিক্ত কথাটা একটু শুনো। হ্যাঁ, শুনলে কিন্তু আমি খুশি হব। হ্যাঁ, বলবা স্যার আপনি আবার কি বলতেছেন? হ্যাঁ, আপনি আবার নতুন কি বলতেছেন আল্লাহ জানে। আচ্ছা, বেশি কিছু বলবো না। বেশি কিছু হচ্ছে, মেইন কথাটা হচ্ছে, জানো তো তোমাদের 13 তারিখের পরে আর পরীক্ষা নাই, আর শুধু রয়েছে ব্যবহারিক। তো ব্যবহারিক নিয়ে স্যারে প্রত্যেকটা ব্যবহারিক বিষয়ে একটু ধারণা দিব ইনশাল্লাহ। ব্যবহারিকে তো 25 তোমরা পাবেই পাবে। ওখানে গুলি মিস হবে, বন্দুকের গুলি মিস হবে, ওখানে মার্ক কোনো কম পাবে না, অবশ্যই ফুল মার্কই সেখানে পাবে। তো কিছু কিছু কাজ করতে হবে এটার জন্য, সেটা আমি বলবো তোমাদেরকে, টেনশন করবা না। ওকে, আর এর আগে বলি, যেহেতু তোমরা মোটামুটিভাবে একটু ফ্রি থাকবা, কয় মাস? অবশ্যই 2 থেকে 2.5 মাস ফ্রি, মানে 3 মাসে ফ্রি থাকবা আর কি। ওকে, তো ফ্রি থাকলে তোমরা জানো এই করোনা নানা সমস্যা, নানা কারণে তোমাদের ইংলিশের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। তোমরা জানো, সেটা জানো না? জানো। তো আমরা দেখো ঢাকা বোর্ডে বা বিভিন্ন বোর্ডে কিন্তু আমি অল্প কয়েকদিন, এই 2-3 দিন বা 4-5 দিন মানে সময় পাইছি, তোমাদেরকে কিছু পড়াইছি, সেগুলোই কিন্তু হুবহু আসছে। তো ধারণা থেকেই আমি পড়াইছি, অবশ্যই সেগুলোই আসছে। তো ঠিক সেই ক্ষেত্রে তোমরা যে সময়টা এই অবসর সময় কাটাবে, সেই সময়টা যদি
প্রতিদিন রাতে, বেশি না 1 ঘন্টা করে আমাদের ক্লাসগুলো করো, ইংলিশের ক্লাসগুলো, সেগুলো যদি করতে পারো তাহলে আমি ইনশাল্লাহ হলফ করে বলতে পারি, ইনশাল্লাহ হলফ করে বলতে পারি জীবনও আর ইংলিশে কোথাও প্রাইভেট পড়তে হবে না। কলেজ জীবন কাটাবে বিন্দাস, বন্ধুদের সাথে আড্ডা দিবে, কোথাও প্রাইভেট পড়তে হবে না। এই ছাড়াও তোমার ভাই বোন যারা 6, 7, 8, 9 বা 10-এ পড়তেছে, হ্যাঁ, অথবা যারা অভিভাবক, অথবা যারা উন্মুক্ত থেকে পড়বে, অথবা যেসব শিক্ষক বা ইংলিশ পড়াইতে চাচ্ছে বা ইংলিশের সমস্যা রয়েছে, আমাদের যে একটা কোর্স আমরা ইনশাল্লাহ আনতে যাচ্ছি, সেখানে প্রায় ইংলিশের উপরে 70 থেকে 80টা টপিকের উপরে ক্লাস হবে এবং আর সারা জীবন আর ইংলিশে কোনো সমস্যা থাকবে না, একদম জীবনে ফিনিশ ইংলিশে ইনশাল্লাহ। আমি চাচ্ছি তোমরা এই অবসর সময়টাকে কাজে লাগিয়ে আমাদের ইংলিশের কোর্সটা করতে পারো। এটা করলে তোমাদের জন্য মানে আর সারা জীবন আর ইংলিশ লাগবে না, একবারে শুরু এবং শেষ আর লাগবে না। এরপর আমরা যে নোটগুলো দিব, 80টা ক্লাসের 80টা লেকচার শিট তোমরা পাবা, 80টা পরীক্ষা তোমরা দিতে পারবা। ওকে, 80টা ক্লাস বলতে আসলে 80টা টপিক বলতে ক্লাস হবে প্রায় 100-এর উপরে, প্রত্যেকটা ক্লাসের নোট পাবে, এসএসসির পরে স্টুডেন্ট প্রাইভেট পড়াইতে পারবা। ওকে, এই সুযোগটা তোমাদের জন্য। তোমাদের ভাই বোন যারা 6, 7, 8, 9-এ পড়ে তাদের গ্রামাটিক্যাল টপিক সহ সব কিছু ওখানে থাকবে, মানে জীবনের সেরা কিছু ওটা হবে ইনশাল্লাহ। সেটা আমার প্রায় দীর্ঘদিনের একটা আশা তোমাদেরকে নিয়ে কাজ করার। যদি তোমরা আমাকে সেই সুযোগটা দাও, ইনশাল্লাহ আমি তোমাদেরকে নিয়ে কাজ করব। ওকে, তো যদি তোমরা এটা চাও যে স্যার আমরা অবশ্যই এটা করব, হ্যাঁ, ইংলিশটা একদম আর লাগবে না, সারা জীবনের জন্য শেষ, এইখানে একদম ওইটা যখন আমি তোমাদেরকে দেখাবো কি কি জিনিস থাকবে এইখানের মধ্যে, তখন তোমরা অবশ্য অবাক হয়ে যাবে যে স্যার এগুলো যদি আমরা আগে পাইতাম তাহলে আমরা কখনো ইংলিশে খারাপ করতাম না। এমনকি ওই টপিকগুলো বা ওই ক্লাসগুলো যদি তোমরা করতে পারো ইনশাল্লাহ, তোমরা যারা এসএসসির পরে সেনাবাহিনীর জন্য আবেদন করবা, এসএসসির পরে নৌবাহিনীর জন্য আবেদন করবা, এসএসসির পরে যেই কোনো একটা জবের জন্য তোমরা যখন আবেদন করবা বা যে কোনো জবের জন্য আবেদন করবা, ইনশাল্লাহ ইংলিশে কোনো টেনশন নাই। কারণ তোমরা তো পরীক্ষা দিবা, যা পড়াবো সেগুলোর উপর পরীক্ষা দিবা, আবার লেকচার শিট দিব, আবার নোট দিব, অর্থাৎ একটা গাইডলাইনের মধ্যে রাখবো তোমাদেরকে সারা জীবনের জন্য ইনশাল্লাহ। জীবনে একবারে ওইটা তোমরা করলে অবশ্যই অধিক বেশি তোমরা উপকৃত হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তোমরা অবশ্যই করবা। ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা অবশ্যই করবা। হ্যাঁ, অবশ্যই তোমরা শিখবা। এটা শিখলে আমি এখন হয়তো তোমাদেরকে বিশ্বাস করাতে পারতেছি না, বাট যদি ক্লাসগুলো করো, কয়েকটা ক্লাস তো অবশ্যই তোমাদেরকে দিব, ফ্রিতে দিব, সেই ক্লাসগুলো যদি তোমরা করো, অবশ্যই এখানে নামমাত্র একটা কোর্স ফি থাকবে, নামমাত্র। কারণ আসলে ফ্রি দিলে স্টুডেন্ট করতে চায় না, এই একটা বড় সমস্যা। বলবে ফ্রিতে নামমাত্র একটা কোর্স ফি থাকবে, ওই কোর্স ফি দিয়ে তোমরা ক্লাসগুলো করতে থাকবা ইনশাল্লাহ। আর আটকাবা না ইংলিশে। যদি ইংলিশে কখনো আটকাও, যে বলবা স্যার আপনি বলছেন আমরা আটকাইছি, আপনি আমাদের কোর্স ফি দিয়ে দেন, আমি দিয়ে দিব তোমাদেরকে। ঠিক আছে, অসুবিধা নাই জীবনে। আর তোমাদের যারা 9-এ পড়ে, 10-এ পড়ে, 8-এ পড়ে, 7-এ পড়ে, 6-এ পড়ে, ওদেরকে এখানে একটু কষ্ট করে, যারা অভিভাবকরা দেখতেছেন, হ্যাঁ, একটু কষ্ট করে ওদেরকে আপনারা যদি এখানে যুক্ত করে দেন, ওরা অধিক বেশি উপকৃত হবে। আর আপনার বাচ্চা যদি 6-এ থাকে, ও 7-এ গেলে আর কখনো প্রাইভেট পড়তে হবে না। ও যদি 7-এ থাকে, 8-এ উঠলে কখনো প্রাইভেট পড়তে হবে না। এখানে একদম বেসিক থেকে ABCD থেকে শুরু করে একদম আপনার BCS এর ইংলিশ পর্যন্ত সব কিছু থাকবে, একদম ভেঙে 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 ভেঙে। মক্তবে যেমন পড়ানো হয়েছে, ভেঙে ভেঙে পড়ানো যেভাবে হয়েছে, আপনার যেমন আপনার বাচ্চাকে ভাষা শেখাইছেন ভেঙে ভেঙে, ঠিক এখানেও এইভাবে ভেঙে ভেঙে পড়ানো হবে। পুরো অনলাইন জগতে চ্যালেঞ্জ হবে এই কোর্সটি। আর এই কোর্স নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি না, এখন আমরা MCQ সলভিংয়ে চলে যাচ্ছি। সিএম বলছে জি স্যার ইনশাল্লাহ ক্লাস করব। এবার ঢাকা বোর্ডে আপনার ইংলিশ সাজেশন থেকে অনেক কমন পড়ছে এবং আপনার ইংলিশে দুর্বল, আমরা ইংলিশে দুর্বল, তাই প্লিজ আমাদের ক্লাস করাবেন। অবশ্যই ক্লাস করাবো ইনশাল্লাহ। তার মানে আমি অবশ্যই তোমাদেরকে পাচ্ছি ইনশাআল্লাহ। এইবার আমরা MCQতে চলে যাচ্ছি। সময় কি তোমাদের আছে কিনা এবার আমাকে বলো। এবার কিছু MCQ নিয়ে আলোচনা করব, তোমাদের সময় আছে কিনা আমাকে বলো।
গণিতে কত পাইলে পাস? গণিতে লিখিত 17, গণিতে লিখিত 17 পাইলে পাস। আর এমসিকিউতে তোমার 17 পেলে সেটাকে 23 করে দেওয়া হয়। ওকে, 17 পেলে সেটাকে 23 করে দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, তার মানে কবে থেকে? হ্যাঁ, কবে থেকে শুরু করব? পরীক্ষা শেষ তারপর থেকে শুরু করব। পরীক্ষা 13 তারিখে শেষ, 15 তারিখ থেকে শুরু করতে চাচ্ছি। 15 তারিখ না হলে 20 তারিখ থেকে শুরু করব। ওকে, এর মধ্যে শুরু করব। আমরা এর মধ্যে ফর্মটা তোমাদেরকে দিয়ে দিব। ফর্মটা দিয়ে দিলে তোমরা ফর্মটা ফিল আপ করবা, তারপরে তোমাদের সাথে যোগাযোগ করা হবে। এইবার চলে যাচ্ছে আমাদের এমসিকিউতে। দেখো, এগুলো নিয়ে আমি কিন্তু আরেকটা ক্লাসে আলোচনা করছি, বাট এখানে কিছু সংশোধন করে দেওয়া হয়েছে, কিছু পরিবর্তন করে নতুন কিছু যুক্ত করা হয়েছে। একটু দেখো, তোমরা তো পরীক্ষা দিবা কয়দিন পরে। ওকে, এই তো 13 তারিখে পরীক্ষা দিবা। তো পরীক্ষা দিলে দেখো তো এগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে কি না বলো তো। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি? একটু বলো তো আমাকে, যে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি? তোমরা কমেন্ট করতে থাকবা, সময় আমি তোমাদেরকে দিব। ওকে ঠিক আছে, সময় শেষ তোমাদের। দেখো, আমাদের পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন 10টি। মনে রাখবা, বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা হচ্ছে 32টি বর্ণের মধ্যে পূর্ণমাত্রা রয়েছে, সম্পূর্ণ মাত্রা রয়েছে। আর অর্ধমাত্রা রয়েছে 8টির মধ্যে, মাত্রা নাই 10টির মধ্যে। ওকে, আশা করি তোমরা এটা বুঝছো। এটার আনসার হবে ক। প্রতি বছর গণিতে অনেকজন ফেল করে, ওদের সমস্যা কি? গণিত কিছুই লেখে না। এদেরকে আমি বলি, এমন স্টুডেন্ট আছে কিছুই লেখে না, খালি খাতা জমা দিয়ে দেয়। তো এদেরকে কি পাস করায় দেওয়া হইব? কি বলো না বলো? ওকে, এবার আমরা পরের প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি। এবার আসে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি? একটু আগে বলছি, দেখি তোমাদের স্মৃতি পরীক্ষা মনে আছে কিনা। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি? কতটি বর্ণে অর্ধমাত্রা রয়েছে বলো তো? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি বলো তো? 32টি, 10টি, 8টি, 11টি। একটু আগে আমরা আলোচনা করলাম, অর্ধমাত্রার রয়েছে 8টি। অর্ধমাত্রার কতটি রয়েছে? 8টি। ওকে, 8টি। আর পূর্ণমাত্রার 32টি, মাত্রাহীন 10টি। ওকে, সরি, 8টি। ওকে, এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। বাংলা ভাষার মাত্রাহীন বর্ণ কতটি? একটু আগে যেটা নিয়ে আলোচনা করলাম, অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, মাত্রাহীন। বলতো কতটি? এটা নিয়ে একটু বলতো, বাংলা ভাষার মাত্রাহীন বর্ণ কতটি? মাত্রাহীন 10টি বর্ণ। এই 10টি বর্ণের মধ্যে কোনো মাত্রা নাই, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কি বলা হয়? কার। ওকে, কার বলা হয়। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কি বলা হয়? কার। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ওকে, এই প্রশ্নগুলো পরীক্ষাতে বারবার আসে। পরের প্রশ্নটা দেখো, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। তো এখানে আমার আনসারটা কি? ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা। ওকে, পরের প্রশ্নটা একটু আমি চলে যাচ্ছি। বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলো? পরাশ্রয়ী হচ্ছে যেগুলো নিজস্ব কোনো অর্থ নাই, অন্য বর্ণের সাথে বসে অর্থ মিল করে। যেমন আমি যদি লিখি বাংলা, ওকে দেখো বাংলা, এই যে এই অনুসারটা, এটা ভিন্ন বর্ণের সাথে বসা ছাড়া তার কোনো জীবনে দাম নাই, তাহলে এগুলোকে বলা হয় পরাশ্রয়ী। এর মধ্যে আছে তোমার এই যে চন্দ্রবিন্দু, এরপর তোমার রয়েছে, হ্যাঁ, তো এগুলো হচ্ছে কি পরাশ্রয়ী বর্ণ। ওকে, এই যে পরাশ্রয়ী বর্ণ, পরাশ্রয়ী বর্ণ যেগুলো অন্য বর্ণের সাথে বসে সেগুলোকে আমরা বলবো পরাশ্রয়ী বর্ণ। এর পরের প্রশ্নটা একটু দেখো শিক্ষার্থীরা, বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার? আমরা জানি উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, মানে 3 প্রকারের পুরুষ রয়েছে। তো আমার এখানে আনসারটা 3 আছে কিনা? হ্যাঁ, এই তো আছে। বাংলা ব্যাকরণে পুরুষ হচ্ছে 3 প্রকার। বাংলা ব্যাকরণে পুরুষ কয় প্রকার? 3 প্রকার। ওকে, তারপরে প্রশ্নটা একটু দেখো শিক্ষার্থীরা, নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি? দেখো, নিত্য স্ত্রীবাচক শব্দ
মানে যার কোনো পুরুষবাচক শব্দ নাই। এই নিত্য স্ত্রীবাচক শব্দর মধ্যে রয়েছে কুলটা। কুলটা কি একটা নিত্য স্ত্রীবাচক শব্দ। কুলটা হচ্ছে কি একটা নিত্য স্ত্রীবাচক শব্দ। পরের প্রশ্নটা একটু দেখো শিক্ষার্থীরা, কোনটির লিঙ্গান্তর হয় না? কোনটার লিঙ্গান্তর হয় না? ওকে, অর্থাৎ এটার পুরুষ আছে মহিলা হয় না, বা মহিলা আছে আর পুরুষ হয় না। তো সেটার মধ্যে আমরা পাচ্ছি কবিরাজ। এই কবিরাজ আবার বেআই পেয়ে যাচ্ছি সাহেব বেগম, সঙ্গী সাথে, কিন্তু কবিরাজের কোনো লিঙ্গান্তর হয় না। ওকে, এটা মহিলা হতে পারে পুরুষ হতে পারে কবিরাজ। আচ্ছা, তারপরের প্রশ্নটা একটু দেখো, নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? এই নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে যেটার কোনো পুরুষবাচক শব্দ নাই, এটা স্ত্রীবাচক, কিন্তু যার কোনো পুরুষবাচক শব্দ নাই। যার কোনো পুরুষবাচক শব্দ নাই সেটা হচ্ছে সৎমা। এই সৎমার কোনো পুরুষবাচক শব্দ নেই। ওকে, তাইলে এটা হচ্ছে আমার নিত্য স্ত্রীবাচক শব্দ। এর পরের প্রশ্নটা একটু খেয়াল করে দেখো, চাউল, চিনি, কাঠ, ফানি, এগুলো কোন ধরনের বিশেষ্য? হ্যাঁ, এগুলো তো বিশেষ্য আমরা জানি। তো এগুলো বিশেষ্যের মধ্যে কোন ধরনের বিশেষ্য? চাউল, চিনি, কাঠ, ফানি এগুলো হচ্ছে আমার বস্তুবাচক বিশেষ্য। কোন ধরনের বিশেষ্য? বস্তুবাচক বিশেষ্য। তাহলে চাউল, চিনি, কাঠ, ফানি এগুলো হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। তারপরে শিক্ষার্থীরা একটু খেয়াল করো, সামান্যতা বোঝাতে বিশেষণের শব্দ যুগলের বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়েছে কোনটিতে? সামান্য, তার মানে সামান্য। তবে সামান্য হলে হবে না, হ্যাঁ, বাট বিশেষণ হতে হবে। বিশেষণ শব্দযুগল। শব্দযুগল বলতে দুইটা শব্দ বা তার অধিক শব্দ থাকতে হবে, তবে শব্দ দুইটা বিশেষণ থাকতে হবে। দেখো তো আমি একটু বলি, কবি, কবি নাউন। ওকে, আর এখানে দেখো কালো, কালো, এই কালো বিশেষণ, এই কালো বিশেষণ দুইটা শব্দ কিন্তু একসাথে যুগল অবস্থায় আছে, জোড়া লাগান, মানে কি বলে, এই যে যুগল হিসাবে আছে। বাট এটা দ্বারা সামান্য বোঝাচ্ছে যে কালো কালো চেহারা, তার পুরো চেহারা বাট কালো কালো, কিন্তু কালো না, মানে মোটামুটি কালো কালো আর কি। ওকে, এটা সামান্য, চেহারাটা কেমন, সামান্যতা বোঝাচ্ছে যে কালো কালো। ওকে, তাহলে এটা কিন্তু দুইটাই বিশেষণ, এই জন্য বলছে বিশেষণ শব্দ যুগল। ওকে, তারপরের প্রশ্নটা একটু দেখো শিক্ষার্থীরা, তিনি সৎ তাই সকলে তাকে শ্রদ্ধা করে। এখানে তাই অব্যয়টি কি? দেখো এইখানে একটা বিষয় তুমি বুঝো শিক্ষার্থীরা, তিনি সৎ তাই সকলে তাকে শ্রদ্ধা করে, ভালো কথা। তো তাইটা এখানে কি? তো এই যে তিনি সৎ এবং সকলে তাকে শ্রদ্ধা করে, এই তাই দিয়ে কিন্তু এই দুইটাকে একত্র করা হয়েছে। তাহলে এটা কি সংযোজক নাকি বিয়োজক? অবশ্যই সংযোজক, তাহলে এটা হবে সংযোজক অব্যয়। ওকে, এর পরেরটা একটু খেয়াল করে দেখো, মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। এখানে অনন্যই অব্যয়ের কি ভাব প্রকাশ পেয়েছে? মরি মরি সুন্দরেই প্রভাতের রূপ। এই মরি মরি আসলে কি এখানে বিরক্তি নাকি সম্মতি না যন্ত্রণা? এখানে তো বিরক্তি না, সে বলছে মরি মরি, মানে কি, যেমন সে যখন একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখেছে, ওয়াও, তার একটা মনের একটা উচ্ছ্বাস, ওয়াও। তো এখানে বলছে মরি মরি দিয়ে সে কিন্তু এই যে প্রভাতের যে রূপটা, সকালের যে রূপটা, সেই রূপটার প্রশংসা কিন্তু করতেছে, তবে সেটা উচ্ছ্বাস হয়ে। তো এখানে আমার উচ্ছ্বাস। ওকে, এটা হবে কি আমার উচ্ছ্বাস হিসেবে এটা প্রকাশ পেয়েছে। তারপরেরটা একটু দেখো, তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি। এই যে কিন্তু, এই যে কিন্তু এবং এবং ও এবং ও, হ্যাঁ, কিন্তু এগুলো দ্বারা আমরা জানি যৌগিক বাক্য প্রকাশ করে। তো এই বাক্যটা কি? এটা যৌগিক বাক্য। কি দেখে বুঝছি? কিন্তু দেখে বুঝছি। ওকে, এখানে দুইটা ক্লজ রয়েছে, আর দুইটা ক্লজের মানে দুইটা ক্লজকে সংযুক্ত করছে কি এই কিন্তু শব্দটা। ওকে, এরপরটা একটু দেখো শিক্ষার্থীরা, লাউ। এই লাউ শব্দের মধ্যে কোন ধরনের স্বরধ্বনি আছে? লাউ। তো লাউয়ের মধ্যে একটু ভাঙাও। লাউ, লা এর মধ্যে কি আছে? আকার, মানে আ। আ বলতে কি? আকার। ওকে, তারপরে হচ্ছে আর এখানে শেষেরটা কি আছে? ও। উ, তাহলে
আ যোগ উ কোথায় আছে? আ যোগ উ, আ যোগ উ কোথায় আছে? এই যে এখানে শেষেরটা। ওকে, লাউ মানে হচ্ছে আ, আর শেষেরটা হচ্ছে উ, এ হচ্ছে আ, আর পরটা হচ্ছে কি? উ, তার মানে লাউ। এই লাউয়ের মধ্যে কি রয়েছে? আ এবং উ রয়েছে। ওকে, পরের প্রশ্নটা একটু দেখো শিক্ষার্থীরা, জ্যোতিচিহ্নের অপর নাম কি? জ্যোতিচিহ্নের অপর নাম কি বিরাম চিহ্ন, না বিরতি চিহ্ন, না বিস্ময় চিহ্ন? কোনটা হবে? দেখো, জ্যোতিচিহ্নের অপর নাম কি? বিরাম চিহ্ন না বিরতি চিহ্ন? অবশ্যই বিরাম চিহ্ন এবং বিরতি চিহ্ন দুইটাই সঠিক, দুইটাই ঠিক। এটা হচ্ছে বিরাম চিহ্ন এবং বিরতি চিহ্ন। ক এবং খ উভয় সঠিক। কিভাবে বুঝলাম? আমরা জানি বিরতি দেওয়া হয়, এক বললে কতক্ষণ থামতে হয়, দুই বললে তারপরে হচ্ছে সেমিকোলনে থামা যায় কি যাবে না, এই ক্ষেত্রে আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো। ওকে, তোমরা কি বিরক্ত হচ্ছ? আমি কিন্তু তোমাদেরকে আনসার দিচ্ছি না। ওকে, মানে তোমাদেরকে সময় দিচ্ছি না। কেন দিচ্ছি না? কারণ তোমাদেরকে এগুলো আমি পড়াই দিলে আমারও কাজ শেষ, তোমরাও বুঝে গেছো। বিরক্ত হচ্ছ? আমি ক্লাসটা কেটে দিই, অনেক সময় হয়েছে তোমাদের সাথে, আমি আর ক্লাসটা নিচ্ছি না। ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা যেহেতু বিরক্ত হচ্ছ, হয়তো মুখ দিয়ে বলো না, বাট মনে মনে কিন্তু বিরক্ত হচ্ছ, আমি বুঝতে পারি। আমি চলে যাচ্ছি। আর তোমরা তো কমেন্ট করতেছো, স্যার যদি কমেন্ট পড়তে যায় তাহলে অনেক সময় নষ্ট হবে। ওকে, বিরক্ত হচ্ছ না? না স্যার, আচ্ছা না হলে তাহলে আমি চালাই, কোনো সমস্যা নেই। যতক্ষণ চাও আমাকে নিজের মতো করে তোমরা পাবে। এবার সে বাক্যের পূর্ণ সমাপ্তি, পূর্ণ সমাপ্তি বা পূর্ণ বিরতি নির্দেশ করতে কোনটা ব্যবহার করা হয়? অবশ্যই দাড়ি ব্যবহার করা হয়। বাক্যের পূর্ণ সমাপ্তি, পূর্ণ সমাপ্তি যেমন আমি খেলা দেখি, আমার কাজ শেষ, শেষে কি দাড়ি? দেখো, বাক্যের কিন্তু পূর্ণ সমাপ্তি শেষ, শেষে কি বসবে? দাড়ি বসবে। তাহলে বাক্যের পূর্ণ সমাপ্তি দিতে আমার এই দাড়ি ব্যবহার করা হয়। এরপরেরটা একটু দেখো, প্রশ্ন বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয়? প্রশ্ন বোঝাতে তো অবশ্যই প্রশ্ন চিহ্ন ব্যবহার করা হয়। এই যে প্রশ্ন বোঝাতে এই প্রশ্ন চিহ্নটি ব্যবহার করা হয়, ঠিক আছে? ওকে, প্রশ্ন বোঝাতে প্রশ্ন চিহ্নটি ব্যবহার করা হয়। তারপরে আমরা এটা শেষ করে দিচ্ছি, এরপরেরটা যাচ্ছি। বাক্যের শেষে যেই জ্যোতিচিহ্ন বসে, বাক্যের শেষে কোনটা বসে? দেখো, বাক্যের শেষে কিন্তু একটা বাক্য যখন আমি শেষ করি, শেষে কিন্তু প্রশ্ন চিহ্ন বসতে পারে। যেমন তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? ওকে, এবার দেখো এই যে কি, অনেকে প্রশ্ন করে যে স্যার কি এবং কি এর মধ্যে পার্থক্য কি? কি এবং কি এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? এটা অনেকে বলে না তোমাদেরকে। কি এবং এই কি এর মধ্যে পার্থক্যটা কি? যখন কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়, ইয়েস এবং নো দিয়ে, ইয়েস এবং নো দিয়ে উত্তর করা গেলে সেটা হচ্ছে কি। আর প্রশ্ন যদি বিস্তারিত বলা হয় তাহলে আমরা এখানে এই ক দীর্ঘিকার কি ব্যবহার করব। যেমন তোমার নাম কি? তুই বলবো হ্যাঁ না। তোমার নাম কি? হ্যাঁ না। হ্যাঁ না? চাচা হ্যাঁ না কোথায়? হ্যানার তো বিয়ে হয়ে গেছে বাবা। না, আমি বিশ্বাস করি না, সেই হ্যাঁ না তো। এখানে হচ্ছে ইয়েস এবং নো। ওকে, তোমার নাম কি? এইটা হবে বিস্তারিত, বলতেই হবে। আমি যদি বলি তুমি কি বিবাহিত? হ্যাঁ অথবা না, ইয়েস অথবা নো, দুইটার আনসার। ওকে, তুমি কি তার সাথে থাকবে? হ্যাঁ অথবা না, হ্যাঁ না। তো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? যেখানে দুইটা আনসার ইয়েস এবং নো, আর যেখানে বিস্তারিত উত্তর দিতে হবে সেখানে আমরা ক দীর্ঘিকার কি ব্যবহার করব। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা বিস্তারিত, যে তোমার নাম কি, শেষে প্রশ্নবোধক চিহ্ন পাচ্ছি, তার মানে আমরা প্রশ্ন হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। হ্যাঁ, যেমন আমি যদি বলি তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, দেখো আমি অবাক হয়ে বলছি তুমি কত সুন্দর। এইখানে শেষে আমার কোন চিহ্নটা বসছে? বিস্ময়সূচক চিহ্নটা শেষে বসছে, কিন্তু তাই এটা সত্য। দাড়ি তো অবশ্যই একটু আগে বললাম যে আমি খেলা দেখে শেষে দাড়ি। তো আমরা বুঝতে পারলাম যে বাক্যের শেষে এই প্রশ্ন চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, দাড়ি এগুলো বসে, প্রশ্নে মানে বাক্যের শেষে বসে। পরেরটা একটু দেখো,
কাল তুমি যাকে দেখেছো তিনি আমার বাবা, এই বাক্যের মাঝে কোন জ্যোতিচিহ্ন বসবে? অবশ্যই অবশ্যই এই বাক্যের মাঝখানে কমা বসবে। কি বসবে? কমা বসবে। এই যে কাল তুমি যাকে দেখেছো কমা তিনি আমার বাবা, তাই যে কমা বসছে, তো এখানে কমা হবে। ওকে, আচ্ছা আচ্ছা, চাচা হেনা কোথায়? ওকে, আচ্ছা তাহলে হেনার কথা সবাই দেখি মনে রাখছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হেনাকে সবাই মনে রাখছে। সবার জীবনে একটা একটা করে হেনা আসবে কিন্তু, তোমরা যারা স্টুডেন্ট আছো। হ্যাঁ হ্যাঁ, আপনারা ট্র্যাজেডির মধ্যে আছেন কিন্তু, বলে দিলাম কিন্তু, ঠিক আছে? বুঝবেন, কলেজ জীবনে বুঝবেন, যখন আপনারা কলেজে উঠবেন আপনাদেরকে তো আমি স্বপ্ন দেখাই। হ্যাঁ, আপনাদেরকে অনেক স্বপ্ন কিন্তু আমি দেখাচ্ছি। যখন এই আপনারা ছেলেদেরকে বলতেছি কিন্তু ইন্ডিকেট করে, কলেজ জীবনে উঠলে আপনার সব ভালো লাগবে, পৃথিবীটা রঙিন মনে হবে, মনে হবে তুমি রঙিন চশমা দিয়ে পৃথিবীটা ঘুরতেছো, দেখতেছো। কলেজ জীবনটা এমনই এনজয়ের জীবন আর কি। হ্যাঁ, তখন বুঝতে পারবা, তখন দেখবা কত হেনা যে তোমার আশেপাশে ঘুরবে। হ্যাঁ, তখন আবার ওই গানও গাইবা, হ্যাঁ হেনা কোথায় বলে। ঠিক আছে, হবে হবে, এরকম ট্র্যাজেডি তোমাদের জীবনে হবে। হ্যাঁ, তখন আমার কাছে আইসা পরামর্শ চাইও। ওকে, তারপরে দেখো কমর আরেক নাম কি? কমর আরেক নাম কি? এই দেখো কমর আরেক নাম কি? কমর আরেক নাম কি? কমর আরেক নাম হলো পাদচ্ছেদ। কি? পাদচ্ছেদ। কমার আরেক নাম কি? পাদচ্ছেদ। ওকে, কমাকে আমরা আরেক নাম বলতে পারি, এটার আরেক নাম কিন্তু পাদচ্ছেদ। ওকে, মনে রাখো কিন্তু, স্যারে আর তোমাদের উত্তর নিতেছি না, আমি নিজে পড়াইতেছি। কোন জ্যোতিচিহ্ন ব্যবহারে এক বলার দ্বিগুণ সময় লাগে? বলতো, কোন জ্যোতিচিহ্নে এক বলার দ্বিগুণ সময় লাগে? এটার উত্তর আপনারা দেন। আরে গণিত 9টা হইলে তো পাশে, কি বলে? সুইট কুইন বলে স্যার দেখি সব জানে, বলি না আর কি। ওকে, হ্যাঁ সৈয়দপুরে সাজ পাবে মঈন উন। নয়টা হলে তো পাশে। শ্রাবণ কুমার আই লাভ ইউ টু। আচ্ছা, আর তোমাদের কমেন্ট পড়তে গেলে আমি বিনোদ স্যার কলেজে উঠলে কি সবাই ফ্যাম করে নাকি? আচ্ছা ঠিক আছে, এখন বলেন তো দেখি কে কয়টা বলতে পারেন। হ্যাঁ, সেমিকোলন। ঠিক আছে, এই সেমিকোলন। ওকে, তারপর আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নের মধ্যে। বাক্যের কোন জ্যোতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নাই? একমাত্র থামার প্রয়োজন নাই হাইফেন বা ইলোকে। হাইফেন বা ইলোকে কোনো থামার প্রয়োজন নাই, আপনারা কোনো থামবেন না। হ্যাঁ, হাইফেনের মধ্যে থামার কোনো প্রয়োজন নাই, কিন্তু দ্বিগুণ সময় থামতে হয় এই সেমিকোলনের মধ্যে। এটাতে দ্বিগুণ সময় থামতে হয়, আর এনে কোনো থামার প্রয়োজন নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, বেশি থামতে হয় সেমিকোলনে, আর থামার প্রয়োজন নাই হাইফেনে। ওকে, হাইফেনে থামার কোনো প্রয়োজন নাই, হাইফেনে থামার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? এটা তো তোমরা পাইবা। বলো তো, কোন ধ্বনি উচ্চারণের সময়, বিজ্ঞান 9টা হয়েছে পাস, বিজ্ঞান 9টা হলে পাস। বলো তো, কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? বলো তো, বলো এটার উচ্চারণ দাও। 9টি হলে পাস। দ্রুত বলো, দ্রুত বলো। কে বলতে পারবা এটা? ওকে, আরে খোদা, তোমরা কল দিচ্ছ কেন রে? তাহলে সেটা হচ্ছে মহাফান। মহাফান। বাতাসের চাপের আধিক্য থাকে কোথায়? মহাফানে। বাতাসের চাপের আধিক্য থাকে কোথায়? মহাফানে। আর বাতাসের চাপের আধিক্য কম থাকে কোথায়? অল্প পানে। অল্প পানে। ওকে, অল্প পানে। ওকে, ঠিক আছে।
তাহলে আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে মহাপান। কয়টা দেখো, ক থেকে ম পর্যন্ত এগুলোকে বলা হয় কণ্ঠধ্বনি। কি বলা হয়? ক থেকে ম আচ্ছা, ক থেকে ম পর্যন্ত এই বর্ণগুলোকে কি বর্ণ বলা হয় দেখি বলো তো। আচ্ছা আমি বলতে ক থেকে ম পর্যন্ত হলো কণ্ঠ। আচ্ছা বলো তো আমাকে এখানে ক থেকে ম পর্যন্ত বলো তো। বলো তো, দ্রুত বলো। বলো, দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো। কে বলতে পারবা? কল দিও না রহিম সাহেব, কল দিও না, কল দিও না। তোমরা ভাবো তোমাদের ফোন রিসিভ করতে গেলে পড়াইতে পারবো না। ওকে, ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে কি বলা হয়? এই ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে বলা হয় স্পর্শবর্ণ। কি বর্ণ? স্পর্শবর্ণ। পরীক্ষাতে আসতে পারে স্পর্শবর্ণ কতটি? 25টি। কতটি? 25টি। কতটি? 25টি। কতটি? 25টি। স্পর্শবর্ণ কতটি? 25টি। ক থেকে ম পর্যন্ত বর্ণ কতটি? 25টি। ক থেকে ম পর্যন্ত স্পর্শবর্ণ কতটি? 25টি। ওকে, তাহলে স্পর্শবর্ণ মনে রাখো, স্পর্শবর্ণ ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে বলা হয় স্পর্শবর্ণ। ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোকে বলা হয় স্পর্শবর্ণ। স্পর্শবর্ণ কতটি? 25টি। ওকে, 25টি। কতটি? 25টি। পরের প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি আমরা। কোনগুলো কণ্ঠধ্বনি? এই তো কণ্ঠধ্বনি। ক থেকে উ পর্যন্ত যেগুলো আছে এগুলোকে কণ্ঠধ্বনি বলে। কণ্ঠধ্বনি কোনগুলো? ক থেকে এই ক, খ, গ, ঘ, উ। এটার নাম কিন্তু উ উচ্চারণ আসতে পারে, যেটার নাম কি? এটার নাম হচ্ছে উ। ওকে, উ। ওকে, তাহলে বলো তো ক থেকে উ পর্যন্ত এগুলোকে কি বলা হয়? কণ্ঠধ্বনি। এগুলো কি বলা হয়? কণ্ঠধ্বনি। এখানে আনসার কত? খ। আনসার কত? খ। ওকে, আচ্ছা তারপরে প্রশ্নটা একটু দেখো। অবর্ণের উচ্চারণ কত রকম হয়? অবর্ণের উচ্চারণ 2 রকম হয়। অবর্ণের উচ্চারণ কত রকম হয়? অবর্ণের উচ্চারণ 2 রকম হয়। এই যে আনসার হবে 2। আনসার কত হবে? 2 হবে। আনসার কত হবে? 2 হবে। আনসার কত হবে? 2 হবে। হ্যাঁ, এটা কোথেকে আইলো? আচ্ছা কয় প্রকার? এই সর। আচ্ছা যাই হোক, সরতেছে না। বলো তো 2 প্রকার। তো 2 ধরনের কিভাবে? এটা একটা কারণ আছে। একটা হচ্ছে অধ্বনির 2 ধরনের উচ্চারণ হয়। একটা হচ্ছে সংবৃত উচ্চারণ, একটা হচ্ছে বিবৃত উচ্চারণ। আচ্ছা, সংবৃত এবং বিবৃতের মধ্যে পার্থক্য আছে। শুনো, সংবৃত মানে হচ্ছে স্বাভাবিক। যেমন দেখো, আমি যদি বলি অকাজ, দেখো এই আমার এই অ এর উচ্চারণ কিন্তু অ এর মতোই হয়েছে। আর অ এর উচ্চারণ যদি ও এর মতো হয় তখন সেটা বিবৃত। ওকে, সংবৃত মানে অ এর উচ্চারণ অ এর মতোই হওয়া। আর অ এর উচ্চারণ যদি ও এর মতো হয় তাহলে সেটা কি? সেটা হচ্ছে অবশ্যই বিবৃত। যেমন আমি যদি বলি এই নদী, আসলে এটার উচ্চারণ হবে নদী। ওকে, নদী উচ্চারণটা দেখো। তাহলে এখানে কিন্তু ন, এখানে অ আছে, আর এখানে কি আছে? ওকার। তো ওকার বলতে কি? ও, তার মানে অ এর উচ্চারণটা ও এর মতো হয়েছে। তাহলে এটা কি? বিবৃত। এটা হলো সংবৃত। তা আমরা বুঝলাম যে অধ্বনির উচ্চারণ 2 ধরনের হয়। একটা হচ্ছে সংবৃত উচ্চারণ, একটা হচ্ছে বিবৃত উচ্চারণ। পরের প্রশ্নটা দেখো। অনু, অধ্য, মন শব্দ বলছে অ এর উচ্চারণ কেমন হবে? দেখো, আমরা জানি অ এর পরে, এই অ এর পরে অধ্বনির পরে যদি রস্যকার থাকে, যদি দীর্ঘইকার থাকে, হ্যাঁ, যদি রস্যকার বা দীর্ঘকার থাকে তাহলে অ হয়ে যাবে ও। তো দেখো এই অ এর পরে দেখো আমি বলি অনু, এই অ এর পরে কিন্তু দেখো রস্যকার আছে কি না? আছে। তাহলে অ হয়ে যাবে কি? ও। এটা হয়ে যাবে অনু। দেখো অনু। এইখানে বলছে যে তাহলে এটা কিসের মতো হবে? ও এর মতো হবে। তো কোনটা? এটা ও এর মতো। ওকে, অনু, অধ্য, মন শব্দগুচ্ছ অ এর উচ্চারণ কেমন হবে? ও এর মতো হবে। এই যে ও এর মতো হবে। ওকে, আসলে বাংলা ব্যাকরণ পড়তে গেলে একটু মন থাকতে হবে তোমার অন্যরকম। আমি ইংলিশে অনার্স মাস্টার্স করা, তো দীর্ঘদিন ধরে বাংলা ব্যাকরণ পড়াইতে আমার এই বাংলা ব্যাকরণের প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হয়েছে। আসলে আমি কিন্তু বাংলার টিচার না, ঠিক আছে? ওই বাংলা ব্যাকরণ পড়াইতে আর ইংলিশের সাথে বাংলাটা একটু মিল রয়েছে। ইংলিশ ব্যাকরণটা যদি কেউ যদি ভালো হয়,
হ্যাঁ, তার জন্য বাংলা ব্যাকরণটা অনেক সহজ হয়ে যায়, কারণ ইংলিশে যা আছে বাংলায় তাই আছে। ওকে, ইংলিশটা পারলেই বাংলাটা পারাটা সহজ। তো সেই প্রেক্ষাপটে সেই ধারণা থেকে আমি পড়াচ্ছি, বাট বেসিক্যালি আমি ইংলিশের টিচারই। আচ্ছা, তো যাই হোক, আমরা এবার চলে যাচ্ছি। তারপরে বলছে ঋতু, ঋণ, কৃষক, দৃশ্য। ওকে, আর শব্দ হচ্ছে ঋণ। ওকে, ঋণ, রি, রি, এই রির উচ্চারণ কিন্তু র, ঋষিকার রি। ওকে, যেমন আমি ঋতু লিখতে গেলে এই যে এটা দিয়ে আমি যখন ঋতু লিখি, তার মানে হচ্ছে ঋতু, এটাই আসে, তাই না? ওকে, রি আসে না, তার মানে এটাই আমার আনসার, রি, রি। ঠিক আছে, রি, এটা আনসার। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের দীপু আক্তার বলতেছে যে স্যার ক্লাসের ফাঁকে একটু নেচেছিলাম। একা একা নাচলে হবে না, আমাদের ক্লাসকে একটু বিনোদন দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আসি, আমরা পরে আসি। এইবার এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি? খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি? দেখো, বাংলা সংস্কৃত উপসর্গ কিন্তু 20টি। কতটি? 20টি। সংস্কৃত উপসর্গ কয়টি আগে সেটা একটু জানো, কারণ এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে 13 তারিখে। সংস্কৃত উপসর্গ হচ্ছে কত? 20টি। আর বাংলা উপসর্গ কয়টি? বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে কতটি? 21টি। কিন্তু আগায় রয়েছে কে? বাংলা। যেমন বলে না, বাংলা জিনিসের দাম বেশি অন্যান্য জিনিসের তুলনায়। এই জন্য আমরা দেখলাম যে খাঁটি বাংলা বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি এবং বাংলা উপসর্গ হচ্ছে কিন্তু 21টি। তাহলে বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। আর সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। বাংলা উপসর্গ কয়টি? 21টি। সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। একটু মাথায় রাখবা ভালো করে। পরেরটা একটু দেখো, আজকের খেলা বাংলাদেশ বনাম ভারত। বাংলাদেশ বনাম ভারত। ওকে, তো এই যে ভারত, সরি, বনাম, বদলে, মাঝে, যেমন একটা প্রশ্ন আসতে পারে, তোমার ঈদ মাজারে রাখবো ছেড়ে দেব না, নাকি না যেতে দেব না, যাই হোক। তো ঈদ মাজারে, এই যে মাজার শব্দটা কিন্তু অনুসর্গ। তো এইখানে বনাম শব্দটাও কিন্তু অনুসর্গ। বদলে, মাঝে, হ্যাঁ, এগুলো সবগুলো কি? অনুসর্গ। তো এখানে অনুসর্গ কোনটা? এই যে দেখো, অনুসর্গ। আজকের খেলা বাংলাদেশ বনাম ভারত, এই বনাম মানে কি? অনুসর্গ। বনাম মানে কি? অনুসর্গ। বনাম মানে কি? অনুসর্গ। ওকে, আচ্ছা, এবার আসি, আমরা শেষ করে দিচ্ছি, তারপরে আসি আমরা। আর তোমাদেরকে আমি ওই যে ইংলিশের ব্যাপারে বললাম, নিজে তো করলে হবে না, এই যে নিজে শুধু সওয়াব কামাইলে হবে না, কিন্তু বলে দিলাম 6, 7, 8, 9, 10 যারা পড়ে তাদেরকেও রাখবে এখানে, ওরাও কিছু শিখবে, জীবনে বলবে যে আমার বড় ভাই আমার একটা উপকার করছে। ঠিক আছে, ইংলিশটা তোমাদের জন্য অনেক 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 বেশি, জীবনে আর লাগবে না। যে জবের জন্য যাও, স্যার আমি দেশ ছেড়ে চলে যাবো, বিদেশ চলে যাবো, ওইখানেও সেটা কাজে লাগবে। তখন বলবো অবিশ্বাস ছিল একজন ব্যক্তি, আমরা তাকে চিনতে পারি নাই। ওকে, এবার আসি আমরা, সে বই পড়েছে বাক্যে কোন ধরনের ক্রিয়া? সে বই পড়েছে, অবশ্যই পড়েছে, পড়ছে না? প্রশ্ন করো তো কাকে এবং কি দিয়ে প্রশ্ন করো, কাকে পড়েছে, কাকে এবং কি, এই দুইটা দিয়ে প্রশ্ন করলে যদি পাই তার নাম হলো সকর্মক ক্রিয়া। দেখি এখানে সকর্মক ক্রিয়া আছে কিনা, দেখো তো। সেই বই পড়েছে, প্রশ্ন করো তো, সে বই পড়ছে, সে পড়ছে, কি পড়ছে? বই পড়ছে, বই। দেখো এখানে আমার সে, তারপর হচ্ছে পড়ছে, কি পড়ছে? বই। দেখো এই ক্রিয়ার সাথে যদি কর্ম থাকে তাহলে সেটাকে বলে সকর্মক, তাহলে এটা হবে সকর্মক। এখন বলবো স্যার তাহলে প্রযোজক ক্রিয়া কোনটা? যেমন প্রযোজক ক্রিয়া হচ্ছে মা শিশুকে সাপ দেখাচ্ছে, মা দেখে না, শিশুকে দেখাচ্ছে। শিক্ষক ছাত্রকে ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষক পড়তেছে না, ছাত্রকে পড়াচ্ছেন। ওকে, অর্থাৎ যখন কর্তা কোনো কাজ না করে, অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয়, তখন সেটাকে বলে প্রযোজক ক্রিয়া। আর সকর্মক মানে কি? যখন তোমার ক্রিয়ার সাথে কর্ম থাকে তখন সেটাকে সকর্মক বলে। ওকে, এইবার আমি শেষ করে দিচ্ছি, তারপর সামনের দিকে চলে যাচ্ছি।
জটিল বাক্যের উদাহরণ দাও, জটিল বাক্যের উদাহরণ। তো জটিল বাক্য কি? যে বাক্যে যিনি, তিনি, যে, সে, যাকে, তাকে এই কথাগুলো থাকে। কি বললাম? জটিল বাক্য কোনগুলোকে? যে বাক্যে যিনি, তিনি, যাকে, তাকে, যে, সে এগুলো থাকে সেটা জটিল বাক্য। যার আর একটা নাম মিশ্র বাক্য, পরীক্ষাতে আসতে পারে। জটিল বাক্যের অপর নাম কি? মিশ্র বাক্য। ওকে, তো এইবার আমি একটু বলি দিকে আছে কিনা। এই তো স্যার, যদি, তবে আচ্ছা, তার মানে এটা জটিল বাক্য, আর দেখার দরকার নেই। যদি, যিনি, তিনি, গ্রেস মার্ক সর্বোচ্চ 8 দেওয়া হয়। এই কালকে ক্লাস নিতাম, কি রে বলে রে, কি বলে বোকা? এই বোকাটা কি বলছে? সারে ভুল প। আরে আচ্ছা, ঠিক আছে, ওকে যাও, তোমার ক্লাস করার দরকার নেই। আরে ওকে, ক্লাস আর নিব না, যাও, আর ক্লাস নিব না। ওকে, ফ্রিতে আর কিছুই নিব না। কষ্ট করে ঘাম ঝরিয়ে একদম গেঞ্জি ভিজিয়ে ফ্যানটা অফ করে রাখছি, কি করে তোমাদেরকে দেখাবো? ফ্যান অফ, সব কিছু অফ, গরমের শেষ, ক্লাস নিচ্ছি, কষ্ট করতেছি। হ্যাঁ, এত এত লাইট উপরে জ্বালানো, সেগুলোর গরমে আমার অবস্থা শেষ। আর তোমরা কি কমেন্ট করো? ক্লাস নিব না আজকের মতো, যাও, আর ক্লাসে নিব না। ওকে, ঠিক আছে, আর নিব না ক্লাস, যাও। ওকে, বাই বাই, শেষ। আর অনেক অনেক এমসিকিউ তোমাদের জন্য রাখছি, আর পড়াবো না। ওকে, পড়াবো না, চলে যাচ্ছি। হ্যাঁ, 1 ঘন্টা 6 মিনিট নিলাম। তো যে যেগুলো বলে তাকে তোমরা রিপ্লাই করো না কেন? উল্টাপাল্টা যারা কমেন্ট করে, তোমাদের তো দায়িত্ব তাকে তোমরা রিপ্লাই করার। যে উল্টাপাল্টা কমেন্ট করে তোমাদের উচিত তাকে রিপ্লাই করার। আচ্ছা যাও, থাক, আজকে আর আলোচনা না করি, চলে যাচ্ছি। ইনশাল্লাহ কালকে ইনশাল্লাহ কালকে আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব। কেন আজকে আমাকে ছুটি দাও, তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আজকে আমাকে ছুটি দাও। আজকে আমি এখানে রাখি নাকি আরও নিব? আজকে কি ছুটি পাবো তোমাদের কাছে? যদি ছুটি পাই তাহলে বলো যে স্যার আপনি আজকে রেস্ট নেন, ইনশাল্লাহ অনেক পরিশ্রম গেছে। আবার বাংলা সেকেন্ড পেপারে অনেকগুলো এমসিকিউ তোমাদেরকে দেওয়া বাকি রয়েছে। আজকে এটার কারণে আমি পরীক্ষার লিঙ্ক তৈরি করতে পারিনি। তো কালকে পরীক্ষা নিব। হ্যাঁ, কালকে না, কালকে থেকে মানে যে কয়দিন আছে পরীক্ষার বাংলা ব্যাকরণে 30টা করে পরীক্ষা নিব গুরুত্বপূর্ণগুলোর উপরে। হ্যাঁ, আজকে তাহলে রাখি, ভালো থাকো, আজকে চলে যাচ্ছি। হ্যাঁ, ওকে, আজকের জন্য আমি যাচ্ছি, শুধু আজকের জন্য। আজকে যাই, কালকে তো আসি, কালকে ক্লাস নিব তো, আর অবশ্যই লিঙ্ক তৈরি করব তোমাদের সাথে, ঠিক আছে? মানে কালকে বাংলা ব্যাকরণের উপরে পরীক্ষা নিব, শুধু কালকে না, বাকি দিনগুলোতে পরীক্ষা নিব। আজকে ছুটি চাই, অনেকগুলো এমসিকিউ, অনেক, প্রায় 100 এমসিকিউ আজকে রাখি, তাহলে কালকে বাকিগুলো পড়াবো এবং নতুন আরও কিছুটার সাথে যুক্ত করে দিব, ঠিক আছে? যাই, হ্যাঁ, ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের প্রতি খেয়াল রাখো। হ্যাঁ, সত্যি তোমরা আমাকে যে আবেগ দেখাইছো এই কয়দিনে পরীক্ষা উপলক্ষে, মনে হচ্ছে আমি নিজে পরীক্ষা দিচ্ছি, এটা কখনো আমি ভুলতে পারবো না। তোমরা